প্লিজ দয়া করে এই পাইরেসির সাথে নিজেদেরকে সংযুক্ত করবেন না। দমের প্রত্যেকটা মুহূর্তই আসলে চ্যালেঞ্জিং ছিল। বাট এই চ্যালেঞ্জটা আসলে নিতে চেয়েছি। ইচ্ছা করেই নিতে চেয়েছি যাতে নতুনভাবে আসলে একটা নতুন পূজাকেও দর্শক দেখতে পায়। আজকে যদি 50টা মাল্টিপ্লেক্স থাকতো বাংলাদেশে, 50টা মাল্টিপ্লেক্সে হাউসফুল থাকতো দম। দর্শক, এই ঈদে মুক্তি পাচ্ছে আফরান নিশো আর পূজা চেরির সিনেমা দম। এই দম নিয়ে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলের বলরুমে চলছে সংবাদ সম্মেলন। আমরা কথা বলবো ছবির পরিচালক এবং কলা কুশলীদের সঙ্গে। দর্শক, ছবির অভিনেতা আফরান নিশো, কিছু বলেন। এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্স বললাম তো, ইটস এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আমার মনে হয় দর্শক যারা হলে যেয়ে দেখবে তাদের ভালো লাগবে, এবং টোটাল টিম, সত্যি কথা বলতে টোটাল টিম অনেক বেশি। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। কষ্ট করেছে। মনে হয়েছে যে এই শেষ ছবি আর না, মানে যেই গল্প শুনলাম। না, হ্যাঁ, অনেক অনেক ওয়েদার আমাদের খুব বেশি সাপোর্টিভ, মানে ওয়েদার ছিল, অনেক ঠান্ডা ছিল। সো ওভারঅল দেখা যাক, আল্লাহ ভরসা। প্রত্যাশা কেমন? প্রত্যাশা টোটাল টিম বলতে পারবে। আমি তো আসলে একজন মেম্বার, আমার যতটুক দায়িত্ব ছিল বা যতটুকু করার দরকার ছিল, আই ট্রাই মাই লেভেল বেস্ট। এখন দেখা যাক বাকিটা ডিরেক্টর, টোটাল টিম আফটার পোস্ট প্রোডাকশন কেমন দাঁড়াইছে, সেটা আমাদের একটা নিজস্ব একটা প্রিভিউ আছে, সেটা আমরা পাইরেসি একটা বড় সমস্যা, তাদের জন্য কি বলবেন, অন্তত দর্শকদের সচেতন হতে? আহ, এই যে এগুলো তো আসলে খুব বাধাগ্রস্ত করে। সো এই যে দেখেন, অনেকে সিঙ্গেল স্ক্রিনে দেওয়ার ক্ষেত্রে টিম 10 বার করে চিন্তা করছে। So, আমি বলবো যে এটা দায়িত্ববোধের জায়গা। আমার মনে হয় বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন এখন, আমরা খুবই গ্রোয়িং স্টেজে আছি এবং দর্শকরা যাচ্ছে। সো আমি বলবো যে আপনারা যারাই মুভি লাভার বা তারা, আপনারা কমার্শিয়াল চিন্তাটা না করে, অনেক সময় পেলে সেটা হয়তো একটা হিডেন লিঙ্কে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। সো আপনারা প্লিজ দয়া করে এই পাইরেসির সাথে নিজেদেরকে সংযুক্ত করবেন না। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বা সম্পৃক্ত দেখাবেন, এবং এটা তখনই সম্ভব কেউ একজন যদি বিজনেস মাইন্ড, মানে খারাপ ইন্টেনশনে যদি এটাকে ছড়ানোর পায়তারা করে থাকে যে আমরা আসলে ফ্রি দেখতে চাই আর এটা দিয়ে ব্যবসা করতে চাই, এটা একেবারেই সম্ভব যদি আমরা দেখাটা বন্ধ করে দেই, যে আমরা লিঙ্ক পেলেও সেটাকে আসলে আমরা অ্যালাউ না করি। So, আমার মনে হয় যারা সেন্সিবল মানুষ তারা আমাদের কথা বুঝতে পারবেন, এবং এই মাধ্যমে বাংলাদেশ খুবই গ্রোয়িং স্টেজে আছে এখন। এখন যদি আপনারা সহযোগিতা করেন, পাইরেসিকে রোধ না বলেন, তাহলে আমার মনে হয় যে আমরা বেড়ে উঠবো, অ্যাজ এ ইন্ডাস্ট্রি বেড়ে উঠবো, এবং সিনেমার জায়গাটা অনেক বেড়ে উঠবে। ঈদের শপিং হয়েছে? ঈদের শপিং আমার ফ্যামিলি মেম্বাররা করে ফেলছে হয়তো। হ্যাঁ, কি দিল? আমি এখনো খুলে দেখি নাই, ঈদের দিন দেখবো। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার খুব কাছের টেলিভিশন, আমার নাটকে বেড়ে ওঠা, নাটক দিয়ে আমাকে আপনারা সবাই চেনেন, এবং সেই সময় শুরু থেকে আমরা এনটিভিতে নাটক যাওয়াটাকে অনেক বেশি প্রাধান্য দিতাম। তখন কামাল ভাই ছিলেন, বারবার আমার কামাল ভাইয়ের কথা মনে পড়ে। সে যেখানেই আছে, সুস্থ আছে, অনেক গুণী একজন মানুষ ছিলেন, এবং আমাদের অনেক স্মৃতি। তো আপনারা সবসময় এনটিভির সাথে থাকবেন। যদি কোনো কিছু আপত্তিকর মনে হয় বা প্রবলেম মনে হয়, কমেন্ট বক্সে জানাবেন বা তাদেরকে রিপোর্ট করবেন, তাদেরকে চিঠি লিখবেন যে আমরা এই কোয়ালিটিফুল কাজ চাই। আমাকেও জানাতে পারেন, আমি একজন এনটিভির মেম্বার, সদস্য হিসেবে আমাকেও জানাতে পারেন। আর সত্যি আমি এনটিভিকে খুব মিস করি, এবং এনটিভি সবসময় মনের যে ভেতরের গভীরের অন্তরের একটা জায়গা, সেই জায়গায় আছে এবং থাকবে আজীবন, যতদিন বেঁচে থাকবে। কারণ আমি শেকড় কখনো ভুলি না। আমার কাছে এনটিভি অনেক 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 ভালোবাসার একটা টেলিভিশন। দর্শক, দমের প্রযোজক শাহরিয়ার শাকিল, কেমন ছিল এই জার্নিটা? হ্যাঁ, এটা একটা ট্রিমেন্ডাস জার্নি ছিল, কারণ আমার লাস্ট যে ছবিগুলা, সুরঙ্গ, পেয়ারা সুবাস, তুফান, দাগি, তাণ্ডব, কোনো ছবিতে আমরা এত সময় নেইনি। এটা 2.5 বছর পর, আমাদের যেদিন আমরা অ্যানাউন্স করেছি সেখান থেকে প্রায় 2.5 বছর পর কিন্তু আমরা সিনেমা হলে নিয়ে যাচ্ছি দর্শকদের জন্য। তো এটার কারণটাই হচ্ছে, এটা আপনারা জানেন, দিস ইজ ইন্সপায়ার্ড বাই আ ট্রু স্টোরি, অ্যান্ড অলসো এই এত ক্রিটিক্যাল একটা স্টোরি, সেই স্টোরিটার যে গাঁথুনিটা তৈরি করতে অত সহজ ছিল না। আপনারা জানেন যে এইটার যারা স্ক্রিপ্ট রাইটার, তারা নিজেরাও অনেক বড় বড় ভালো ভালো ডিরেক্টর এবং বাংলাদেশের স্বনামধন্য সব
রাইটাররা একসাথে একটা রাইটিং টিম করে এটা স্ক্রিপ্ট করা হয়েছে, এবং এর মধ্যে রেদওয়ান রনি যে ডিরেক্টর, তিনিও স্ক্রিপ্ট রাইটিং এর একটা অংশ ছিলেন। সো প্রি প্রোডাকশন এবং স্ক্রিপ্টটা তৈরি করতে করতেই রনি ভাই যেটা বললো যে 5th ড্রাফটে গিয়ে আমরা কিন্তু স্যাটিসফাইড হলাম, এবং তারপরে আমরা প্রোডাকশনে গেলাম। তো এটা ন্যাচারালি এই জার্নিটা ডিফারেন্ট এই কারণে যে মেথডে এবং যে প্রসেসে আমরা কাজ করেছি, এবং আপনারা জানেন দিস ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে বাংলাদেশের আর্টিস্টরা কাজ করেছে, আজারবাইজানের আর্টিস্ট কাজ করেছে, পাকিস্তানের আর্টিস্ট কাজ করেছে, কাজাকিস্তানের আর্টিস্ট কাজ করেছে, এবং রাশিয়ান ডিওপি ছিল, আমাদের কাজাকিস্তানের ডিওপি ছিল। সো সব মিলিয়ে এটা একটা ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স আমার জন্য। ছবিটা তো প্রথম দিকে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হচ্ছে, সারা দেশে নয় কেন? দেখেন, আমরা যে ছবি বানিয়েছি, আমাদের গত যে ছবিগুলো আমরা তৈরি করেছিলাম, আমাদের ওই এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন আমরা নিজেরাই করি। সেখানে আজকে যদি 50টা মাল্টিপ্লেক্স থাকতো বাংলাদেশে, 50টা মাল্টিপ্লেক্সে হাউসফুল থাকতো দম, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি। কিন্তু আনফরচুনেটলি আমাদের বাংলাদেশে তো আসলে আছেই 9-10টা মাল্টিপ্লেক্স, আর এর বাইরে যে সিঙ্গেল স্ক্রিনগুলো, সিঙ্গেল স্ক্রিনে আমাদের এক্সপিরিয়েন্স তো খুবই খারাপ ছিল লাস্ট কয়েকটা সিনেমাতেই, এবং আমাদের তাণ্ডব যে সিনেমাটা, লাস্ট সিনেমা 6 দিনের মাথায় পাইরেসি হয়ে গেল। তো সেটা এই সিনেমার ক্ষেত্রে এটা আমরা আসলে এফোর্ড করতে পারবো না। সো প্রথম 2-3 সপ্তাহ আগে মাল্টিপ্লেক্সে, কারণ মাল্টিপ্লেক্সেও কিন্তু সব মিলিয়ে প্রায় 35টা স্ক্রিন আছে, প্রতিদিন 4টা-5টা করে যদি শো হয়, সেখানে দম বেশ ভালো শো আমরা আশা করছি। দর্শকরা দম কিন্তু দেখতে পারবে, এবং যারা হয়তো যেসব এলাকাগুলোতে মাল্টিপ্লেক্স নেই, তাদের জন্য জাস্ট 2-3 সপ্তাহ ওয়েট করতে হবে। আমরা বলছি না যে আমরা সব জায়গায় দিব না, আমরা তারপরে তো আমরা এন্টায়ারলি যত সিঙ্গেল স্ক্রিন আছে সবগুলোতে আমরা দম নিয়ে আসবো, কিন্তু আমরা পাইরেসিটা ঠেকানোর জন্যই, কারণ আমাদের ইন্টারন্যাশনালি আমাদের অনেক কোয়ারিজ আছে, সবাই বিভিন্ন ডিস্ট্রিবিউটর আমাদের সাথে যোগাযোগ করছে, কারণ এই ছবিটা এমন একটা ইউনিভার্সাল একটা টপিক, সেটা আর আপনারা জানেন যে এখনকার সিনেমার ক্ষেত্রে কিন্তু ল্যাঙ্গুয়েজ ইজ নট আ ব্যারিয়ার। সো এই ছবিটাতে বাংলা ছবি হলেও আপনি যে কোনো দেশের ভাষাভাষী এই ছবিটা দেখে সে কিন্তু এটা উপভোগ করতে পারবে। তো সেই জায়গা থেকে আমরা ওই রিস্কটা এবার নিতে পারবো না, এবং যে কারণে আমি বলেছিও যে অনেক সময় আমরা কি করি, যে বলার জন্য হয়তো যে আমার ছবি এতটা হলে রিলিজ পাচ্ছে, শুধুমাত্র বলার জন্য আমি এটা করতে চাই না এবার, কারণ দর্শককে আমি ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে চাই। কারণ এই সিনেমাটা কিন্তু বড় স্ক্রিনে দেখার এক্সপিরিয়েন্স করার একটা সিনেমা। আজকে পাইরেসি কপি কেউ নিল, সে কম্পিউটারে দেখলো, মোবাইল ফোনে দেখলো, এই সিনেমাটার কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্সই সে করতে পারবে না। এটা যে সাউন্ড ডিজাইন, যে ভিজুয়াল আমরা দেখাতে চাই, অ্যানামরফিক লেন্সে আমরা প্রথম কাজ করেছি এবার। সো এই ভিজুয়াল কিন্তু বাংলাদেশের মানুষ বাংলা সিনেমায় আগে দেখেননি, এটা আমি বলে দিতে পারি। সো এর আগেও আমরা যখন তুফান করেছিলাম, ইট ওয়াজ আ শিফট, নেক্সট লেভেল। আমি মনে করি যে তারপরে এই সিনেমাটা এটা একটা নেক্সট লেভেল, এবং দর্শকরাই বলুক, আমি প্রডিউসার হিসেবে এত কথা আগে থেকেই বলতে চাই না, বাট দর্শকদের কাছে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিতে চাই যে প্রথমেই আমি অনেক সিনেমা হলে রিলিজ করতে পারছি না, কারণ পাইরেসিটা আমরা আসলে এবার এফোর্ড করতে পারবো না। এত টাকা লগ্নি করে আন্তর্জাতিক মানের একটা ছবি বলছেন বানিয়েছেন, সেক্ষেত্রে নিজেকে কখনো অসহায় মনে হয় এই পরিস্থিতিকে, যে মাত্র এত মানে সুযোগ থাকার পরও হাতে গোনা কিছু হলে দিচ্ছেন? হ্যাঁ, খুবই খুবই অসহায় মনে হয়, কারণ এটার জন্য আমি বলবো যে বাংলাদেশ সরকারের কাছে আমরা আমাদের জায়গা থেকে আমরা সেই আবেদনটা রাখতে চাই। বাংলাদেশে এত ভালো ভালো ছবি হচ্ছে, শুধু আমরা বানাচ্ছি তা না, অনেক প্রডিউসাররা ভালো বানাচ্ছে, অনেক ইন্টারন্যাশনাল মাপের সব ডিরেক্টররা বাংলাদেশে কাজ করছে। সো সিনেমা বানানোর জায়গাটাতে কিন্তু আমরা উতরিয়ে গেছি। সো এখন আমরা যদি সরকারের একটু সহযোগিতা পাই, আজকে এই 10টা মাল্টিপ্লেক্স থেকে যদি 50টা মাল্টিপ্লেক্সে উত্তীর্ণ করা যায়, অথবা এই মুহূর্তে হয়তো 33টা-35টা স্ক্রিন আছে, এই স্ক্রিনটাকে অ্যাটলিস্ট আমরা একটা 100 স্ক্রিনের আমরা একটা টার্গেট যদি নেই, আমরা সরকারের সঙ্গে আলোচনা করতে চাই, সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে, কারণ আমরা নতুন সরকার এসেছে, আমরা দেখেছি নতুন সরকারের প্রত্যেকটা স্টেপই খুবই পজিটিভ, এবং সেটা এই যে আমরা এবারও যে সেন্সাস সার্টিফিকেশন বোর্ডের কথাও বলবো, আমরা ছবি আমাদের স্ক্রিনিং হয়েছে, আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া, এবং শুধু আমি না, এবং অন্যান্য প্রডিউসাররা অন্যান্য ছবির ক্ষেত্রেও সেটা বলবে, আমরা এত স্মুথ ভাবে আমরা প্রত্যেকটা ছবির যেহেতু সার্টিফিকেশন বোর্ড হচ্ছে গ্রেডিং করে দেয়, তো আমরা ইউ গ্রেডিং, ইউনিভার্সাল গ্রেডিং আমরা পেয়েছি। অন্যান্য ছবিগুলো আমি দেখেছি এ গ্রেডিং, অ্যাডাল্ট গ্রেডিং পেয়েছে, বাট আমাদের কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে হয়নি,
এটা আমি সরকারকে ধন্যবাদ জানাবো, সেন্সর সার্টিফিকেশন বোর্ডকে ধন্যবাদ জানাবো, তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাবো এবং আমাদের সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আবেদনটুকু থাকবে। আজকে বাংলাদেশে যেভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সিনেমা তৈরি হচ্ছে, সেই ছবিগুলো দেখানোর সুযোগটা যাতে তৈরি করবার ক্ষেত্রে সরকার আমাদেরকে সহযোগিতা করে। ঝলমলে পোশাকে দমের নায়িকা পূজা পোশাকেই তো দেখলাম সবাই তাকিয়ে আছে, কার ডিজাইন করা? এটা আনজারা থেকে নিয়েছি। দম সম্পর্কে শুনতে চাই, কতটা চ্যালেঞ্জিং ছিল এই জার্নিটা? প্রত্যেকটা বড় কাজে, প্রত্যেকটা ভালো কাজেরই একটা চ্যালেঞ্জ থাকে। সো অনেকটাই পুরো দম সহকারে পুরো দম মানে দমের প্রত্যেকটা মুহূর্তই আসলে চ্যালেঞ্জিং ছিল। বাট এই চ্যালেঞ্জটা আসলে নিতে চেয়েছি। ইচ্ছা করেই নিতে চেয়েছি যাতে নতুনভাবে আসলে একটা নতুন পূজাকে দর্শক দেখতে পায়। শাকিব খানের সাথে অভিনয় করেছেন, আফরান নিশুর সাথে এই প্রথম। কো আর্টিস্ট হিসেবে কেমন পেয়েছেন ওকে? আসলে বুঝি না আপনারা কেন এই ২ জনের কম্প্যারিজম এ যান। শাকিব খান হচ্ছে মানে অনেক বছর ধরে ২ যুগ ধরে আসলে আ সে ইন্ডাস্ট্রি লিড দিয়ে এসেছে। নিশু ভাই নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে। ২ জনের জায়গা থেকে ২ জনই বেস্ট। সে মানে নিশু ভাই এক ঘরানার অভিনয় করে, শাকিব ভাই আরেক ঘরানার অভিনয় করে। সো ২ জনের জায়গা থেকে একদম আমি বলব ২ জনই সুপার। এই ডে আর কোনো কাজ আসছে? এই ঈদে দম আসছে। আমার আ টিভি চ্যানেলে আ দম নিয়ে অনেক কথা আসছে এবং নতুন একটা বিজ্ঞাপন আসছে। এই। আর গুঞ্জন আপনার বিয়ে, এই নানা কিছু বাগদান টাগদান গুঞ্জন। গুঞ্জন আসলে সেটাই হয় যেটা আসলে আমি বলিনি কিন্তু এটা রটে গেছে। অনেকে অনেক জায়গা থেকে বলছে কিন্তু আসলে যেহেতু আমি নিজে মুখ দিয়ে বলেছি সো এটা গুঞ্জন না। আর বাদবাকি এটা আসলে সময় বলে দেবে। এখন আসলে দম নিয়ে থাকি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি এর দর্শকদের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা এবং শুভকামনা। আর সবাইকে বলবো ঈদের দম আসছে। দম দেখুন এবং দমদার করে ফেলুন নিজেকে। দর্শক, আপনাদের প্রিয় শিল্পী এমরান মাহমুদুল এবার সে এসছে দম নিয়ে। এই দমে তো গান করলেন, গান শোনালেনও। কতটা দম নিতে হয়েছে নিজেকে? গানটা গেয়ে খুব আনন্দ পেয়েছি, খুবই ভালো লেগেছে এবং আমার জনরার একদমই ডিফারেন্ট একটা গান। গানটা সুর করেছে পারশা মেহজাবিন পূর্ণি, ওই লিখেছে। নতুন একটা অভিজ্ঞতা হলো। আমি সাধারণত সিনেমেটিক গানগুলোকে বেশি করি, বাট এই গানটা একটু অন্যরকম। দম সিনেমাটাই একটা অন্যরকম একটা সিনেমা। সো নতুন একটা অভিজ্ঞতা হবে। আমি খুব এক্সাইটেড, আশা করছি আমার দর্শকরা খুব ভালো লাগবে। এই যে কটা ছবিতে প্লেব্যাক আসছে? এই যে রাক্ষস, প্রিন্স আর দম, এই ৩টে সিনেমা। তাহলে তো আপনিই রাজত্ব করছেন। না, ওরকম কিছু না, আমি চেষ্টা করছি। আর গান, রোমান্টিক গান আছে, স্যাড রোমান্টিক গান আছে, থেমেটিক্যাল রোমান্টিক গান আছে। সো অনেক টাইপের গান করা হয়েছে। আমার মনে হয় যারা আমার দর্শক আছে তারা এক একটা সিনেমার জন্য এক এক ফ্লেভারের গান পাবে, এটাই সবচেয়ে বড় কথা। ইমরান, ঈদের শপিং হয়েছে? এখন পর্যন্ত করি নাই আমি। কারণ কি? ব্যস্ততার কারণে হয়নি, বাট হ্যাঁ করে ফেলবো এক ফাঁকে। গানের কম্পোজিশন মানে আর তো কোনো গান পাইপলাইনে নেই? পাইপলাইনে নাই, বাট মাস্টার জমা দিচ্ছি, ওগুলো কাজে চলছে, ম্যাক্সিমামই হয়ে গেছে। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? সবসময় ভালোবাসা, এনটিভির দর্শকদের জন্য শুভকামনা। এনটিভি সবসময় শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে, আগামীতে করবে। দর্শক, দমের চিত্রনাট্য যারা লিখেছেন তাদের একজন আহমেদ শাওকি। চিত্রনাট্য লেখার পেছনে মানে কোন কোন বিষয়গুলোকে বেশি মাথায় রাখতে হয়েছে? প্রথম তো হচ্ছে গিয়ে একটা বেস অন ট্রু স্টোরি। হুম। সো স্টোরি আর ফিকশনের মাঝখানে যে থিন লাইন, সেটা কিভাবে ব্যালেন্স করি এবং মানে আসল যে গল্পটা সেটা এত পাওয়ারফুল ছিল যেটা আমাদের কাছে আসে আর কি। রিয়াদ ভাই যেটা হচ্ছিল গিয়ে নিয়ে আসছিল আমাদের কাছে। সো ওইটার সাথে জাস্টিস করা এবং হচ্ছিল গিয়ে একটা সাধারণ মানুষের গল্পটাকে কিভাবে বলা যায়, মানে একটা এমপ্যাথিটা অডিয়েন্সে কিভাবে গ্রো করা যায় এই ক্যারেক্টারটার প্রতি, যেটা ট্রেলারে আপনারা দেখলেন আর কি। সেইটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই পার্টিকুলার এই যেহেতু ওই লোকেশনটা আমাদের ছিল হচ্ছে আননোন, সো ওটা ইমাজিন করে লেখা, গিয়ে লেখা একটা বিষয়টা আছে, ইমাজিন করে লেখা সেইটা হচ্ছিল গিয়ে মানে আই থিঙ্ক ইট দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। বাট যা দেখলাম ট্রেলারে লুকস ভেরি প্রমিসিং অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। আমিও প্রথমবারই দেখছি আজকে এটার ভিজুয়ালস, সো রিয়েলি এক্সাইটেড। এই স্ক্রিপ্টের পর অনুপ্রাণিত হয়ে নতুন কাজগুলো কি আসছে? না, আগে এটা শেষ হোক, রিলিজ হোক, দেখি। মানে এখন প্রত্যেকবারই তো নতুন চ্যালেঞ্জ নেওয়া হয়, একবার হয়তো লিখি অথবা নিজে ডিরেকশন দিই। সো হচ্ছিল গিয়ে বা নতুন একটা সিরিজ লিখেছি আমি হইচইর জন্য, সেটা আসবে হয়তো কোরবানি ঈদে। তো ওইটারই কাজ চলছে, এটা শুটিং চলতেছে।
সো নতুন নতুন গল্প, নতুন নতুন জনরার কাজ মানে আমি নিজেই এক্সপ্লোর করতে চাই এই মুহূর্তে। কারণ সাধারণত আমার সাথে হচ্ছিল কি একটা পার্টিকুলার ঘরানা থ্রিলার হচ্ছিল কি মানুষ দেখতো অথবা আমাকে চিনে ওভাবে। কিন্তু আমি নিজেই হচ্ছে এক্সপ্লোর করতে চাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জনরা। সো লেটস সি, আই হোপ ফর দ্য বেস্ট। দর্শক, দমের নির্মাতা 10 বছর পরে দম নিয়ে বানিয়েছেন দম। 10 বছর পরে ফিরে আসছেন, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। কেমন লাগছে? অসাধারণ অনুভূতি। নির্মাতার অনুভূতি তো আসলে সবসময় অনেক কিছুর মিশ্রণ থাকে। তো অনেকদিন গ্যাপ, ডেফিনেটলি চোরাবালি আইসক্রিম, তারপর অনেকদিন গ্যাপ দম। এতদিন সিনেমার সাথেই ছিলাম, প্রযোজনায় ছিলাম, তো অন্য দৃষ্টিকোণ থেকে সিনেমাকে দেখার জায়গাটা তৈরি হয়েছিল। সেটা হয়তো দম সিনেমায় আমার ওই অভিজ্ঞতাটা হয়তো কিছুটা হলেও অ্যাড করেছে। আর বাকি আমার নির্মাতা হয়ে আবার ফিরে আসার যেই জার্নিটা, সেটা আমি খুব এনজয় করেছি। এরপর থেকে তো নিশ্চয়ই নিয়মিত পাওয়া যাবে। আশা করছি আমি রেগুলার সিনেমা বানাতে চাই। এবার শুনতে চাই দমের অভিজ্ঞতা কেমন ছিল। এটা একটা অদ্ভুত গল্প। এটা আসলে ছোট পরিসরে বলা মুশকিল, এটা দীর্ঘ আলোচনার বিষয়। তবে একটা জিনিস বলি, খুবই চ্যালেঞ্জিং লোকেশন ছিল, দুর্গম জায়গায়, মানে খুবই চ্যালেঞ্জিং ওয়েদারে কাজ করতে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে এত বড় একটা টেকনিক্যাল টিম নিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ছিল। অনেক রাশিয়ান ক্রু ছিল, আমাদের টেকনিশিয়ান ছিল, আমাদের বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা কাজ করছি, বাংলাদেশি আর্টিস্টরা কাজ করছেন। সবার সাথে একটা কমিউনিকেশনের একটা চ্যালেঞ্জ ছিল, সেটা মিটিগেট করা, এই দুর্গম আবহাওয়া মিটিগেট করা, দুর্গম লোকেশন মিটিগেট করা, চ্যালেঞ্জিং আবহাওয়া এইটাকে মিটিগেট করা, সব কিছু আসলে চ্যালেঞ্জটা নিতে হয়েছে। কারণ আমরা আউটপুটটা দেখতে পাচ্ছিলাম, ইটস ডিফারেন্ট একটা আউটপুট আসছে, এবং যেভাবে ডিজাইন করেছি, যেভাবে প্ল্যান করেছি, সেই জায়গাটা মিট আপ করছিল। এই কারণে সবাই আসলে এটাতে তাদের 100% শ্রম দিয়ে আসলে এটাকে কাজ করেছেন। এবং আমি এই জন্য আমার মানে প্রডিউসার থেকে শুরু করে আর্টিস্ট, ডিপি বা ডিরেক্টর অফ ফটোগ্রাফি তো বললাম, এবং লাইট ডিজাইনার, আদার টেকনিশিয়ান এবং অল এইচওডি, সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। এটা ওয়ান্ডারফুল জার্নি ছিল। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।